আচ্ছা, কুমিল্লা বোর্ডের দিকে একটু দেখি। এদিকে দেখো ভাই, এটা কুমিল্লা বোর্ড আসছে 2023 সালে। কি বলছে আমি একটু পড়ি। স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, এই জিনিসটা কিন্তু বলে দিচ্ছে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ কত। আমি এখন বলি, এদিকে দেখো, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো অঙ্কগুলো আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে তো করবো না, করবো হচ্ছে কেলভিনে, মানে 273 কেলভিন। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক চাপ। এসআই এককে যদি বলি স্বাভাবিক চাপ হচ্ছে, এমনিতে যদি বলি 1 অ্যাটম, স্বাভাবিক চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ। 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101, মানে 101.325 কিলো প্যাসকেল। কিন্তু ভাই কিলো প্যাসকেল, আমি আবারও বলতেছি। আর প্যাসকেলে বললে কি হবে, 1000 দ্বারা গুণেই তো। এখন প্রশ্ন হচ্ছে একটি খোলা লিটার ফ্লাক্স, লিটার ফ্লাক্স মানে এর আয়তন কত ভাই বলো তো, কয় লিটার ধরবে? লিটার ফ্লাক্স মানে এর আয়তন হচ্ছে 1 লিটার। কয় লিটার? 1 লিটার। হ্যাঁ, লিটার ফ্লাক্সের মধ্যে এখন দেখো তো নাইট্রোজেনের ভর বলা হয়েছে 1.32 × 10⁻³ কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এখানে দাঁড়ি, তারপরে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পানি দ্বারা ফ্লাক্সটি পূর্ণ করা হলো, পূর্ণ করা হলো হলে গ্যাস, দেখো তো, করা হলে গ্যাস পানির সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে। আচ্ছা, তাপীয় সাম্য অবস্থা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, এটা কি বোঝাতে হবে। আর সম্পৃক্ত বাষ্পচাপ কি? এখন আমি যদি সূত্রের বাইরে যাই, তোমাদের কি শিখাইছিলাম বলো তো? সম্পৃক্ত, খাইতে পারে যতটুক, এর পেটে আসেও ততটুক, সেরকম যদি কাহিনী ঘটে সেগুলো হবে অসম্পৃক্ত। আর তুমি খেতে পারবা যতটুক, যদি তার চেয়ে কম থাকে পেটে, মানে তোমার যদি ক্ষুধা থাকে, সেটাই হবে অসম্পৃক্ত। মানে এটা তো ফিজিক্সে লিখলে হবে না, এমনিতে তোমাদের বোঝানোর সময় বলছিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে উত্তর দেখো একটু, এই কোনো নির্দিষ্ট তাপমাত্রা, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তুমি যদি না লেখো, যতই সূত্র ভালো করে লেখো, তাহলে কিন্তু হবে না। কারণ তোমরা ভালো করেই জানো তাপমাত্রা চেঞ্জ হলে কি হয় বলো তো ভাই, তখন ওই যে আমি বলেছিলাম, এক্সাম্পল দিছিলাম, পেট আস্তে আস্তে বড় হয়, মানে ক্ষুধা তত বেশি হয় আর কি। এই জন্যে, কারণ তাপমাত্রা কম বেশি হলে কিন্তু সম্পৃক্ত, এই সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত হয়ে যেতে পারে। আবার তাপমাত্রা কমালে অসম্পৃক্ত ছিল বায়ু সম্পৃক্ত হয়ে যেতে পারে, মানে কারণ তাপমাত্রা কমালে পেট ছোট হয়ে যায়। এভাবে এক্সাম্পল দিচ্ছিলাম, কিন্তু ফিজিক্সে ওটা লিখলে তো স্যার বলবে এগুলো আবার কি, কারণ এগুলো তোমাদের বোঝার জন্য বলছিলাম। এই তো। এখন প্রশ্ন হচ্ছে দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রা, এটা কিন্তু লিখতে হবে না, তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। কোনো আবদ্ধ স্থানে দেখো বাষ্প সর্বাধিক যে চাপ দিতে পারে তাকে সম্পৃক্ত বাষ্প চাপ বলে। এখন প্রশ্ন হচ্ছে ভাই সর্বাধিক কোথায় থেকে আসলো? ভাই ওই নির্দিষ্ট স্থানের বায়ু, কারণ বায়ু চাপ হচ্ছে ভরের সমানুপাতিক। এখন এটা সর্বাধিক কেন হবে? কারণ তুমি পেটে খাইতেও পারো যত, আসেও তত, মানে এর চেয়ে আর ভর বাড়া সম্ভব না, এটাই সর্বোচ্চ চাপ হবে। এই জন্য এখানে বলা হয়েছে সর্বোচ্চ চাপ, এটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানের বাষ্প, বাষ্প এটাই মেন জিনিস, সর্বাধিক যে চাপ দিতে পারে তাকে সম্পৃক্ত বাষ্প চাপ বলে। ক্লিয়ার ভাই? এখন প্রশ্ন হচ্ছে, এদিকে দেখো, খ নম্বরটা খুব সুন্দর একটা প্রশ্ন। বর্ষাকালে ভেজা কাপড় দেরিতে শুকায় কেন? এখন বলো তো ভাই, বর্ষাকালে মনে করো এই যে তোমার এই জিনিস, মনে করো এটা, মনে করো বর্ষাকাল, বর্ষাকাল বলে একটা ব্যক্তি, তার একটা মনে করো পেট ধরে নাও। এখন এর পেট মনে করো খাইতে পারে 100%, কিন্তু এর পেটে আছে মনে করো 95%। বর্ষাকালে এরকম ঘটে কিন্তু, মানে পেট প্রায় ভরা অবস্থায় আছে। এখন কি আর ক্ষুধা লাগবে বেশি, খাতে যাবে? কারণ বায়ুর খাদ্য, আমি কি বলেছিলাম, জলীয় বাষ্প, মনে করো। আর গ্রীষ্মকালে দেখা যাচ্ছে তুমি খাইতে পারো 100%, তোমার পেটে আছে 50%, তখন কি হবে? গ্রীষ্মকালে যদি কাপড় তুমি দাও, শুকাতে দাও, ওই কাপড়ের যে জলীয় বাষ্প বা পানি আছে, তখন করবে কি, এই শুষা নিয়ে এই বায়ু তখন কি করবে, নিজের মধ্যে শুষা নেবে। কারণ তখন তার কি কম ছিল বলো তো ভাই? আপেক্ষিক আর্দ্রতা কম ছিল। আর বর্ষাকালে কাপড় শুকাতে চায় না, দেখবা কাপড় তুমি শুকাতে দেবা, দেখবা হচ্ছে যেটা গ্রীষ্মকালে 1 ঘন্টায় শুকাবে, সেটা দেখবা 2 দিনেও কাপড় শুকাচ্ছে না। কারণ বর্ষাকালে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে সাধারণ পানি আর বাষ্পে রূপান্তর হতে পারে না, বোঝা গেছে? তখন আর কাপড় শুকাতে চায় না। এটা হচ্ছে মূল মেকানিজম
সুন্দর করে লেখা আছে এখানে খ নম্বর, দেখো কি বলেছে, বর্ষার দিনে বায়ুমণ্ডলে বাষ্প চাপ দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে। বাষ্প মানে বর্ষাকালে ওই বায়ু খাইতে পারবে যত, তার পেটে প্রায় ততটুকুই থাকে, ফলে বাতাস অধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে না। এই যে ধারণ করতে পারে না, কারণ বর্ষাকালে বায়ুর পেট কানায় কানায় পূর্ণ থাকে মনে করো। এই বাতাস ভেজা কাপড় থেকে জলীয় বাষ্প দ্রুত শোষণ করতে পারে না এবং সাথে সাথে দ্রুত সম্পৃক্ত হতে পারে না, ঠিক আছে। এই জন্য বর্ষাকালে ভেজা কাপড় দেরিতে শুকায়। অত কথা লিখতে হবে না, তুমি লিখবা বর্ষাকালে বায়ু সম্পৃক্ত অবস্থায় থাকে, এই জন্য কি করতে পারে না, বায়ু কোনো জলীয় বাষ্প ধারণ করতে পারে না। কারণ কাপড় তো ভিজা থাকা মানে কি, কাপড়ের মধ্যে পানি থাকে, পানি বাষ্প হলে তো সেটা জলীয় বাষ্প বলে। কারণ বায়ু যেহেতু জলীয় বাষ্প আর অতিরিক্ত ধারণই করতে পারবে না, এই জন্য কাপড় আর শুকাতে পারে না, কারণ বা কাপড়ের যে পানি জলীয় বাষ্পটা যাবে কোথায়, এটাই হচ্ছে মূল মেকানিজম। ক্লিয়ার ভাই? কে বুঝতে পারো না একটু আমাকে বলবা, কেউ আসো এরকম যে বোঝনি ভাই? মমিন কি বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে আমাদের গ আর ঘ মেন জিনিস, ঠিক আছে। কেননা গ আর ঘ এই জিনিস, কারণ উদ্দীপকের থেকে প্রশ্ন হবে সেটা গ আর ঘ। গ নম্বর কি বলেছে দেখো তো, পানির তাপমাত্রায় একটি নাইট্রোজেনের অণুর গতিশক্তি নির্ণয় করো। ভাই পানির তাপমাত্রায় বলেছে, কিন্তু এখন উপরেরটা পড়তো ভাই, পানির তাপমাত্রা কত ছিল? এই যে পানির তাপমাত্রা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস, 90 ডিগ্রি। পানির তাপমাত্রায় কিসের গতিশক্তি চাইছে বলো তো? গতিশক্তি চাইছে হচ্ছে নাইট্রোজেনের অণুর গতিশক্তি। তাহলে এখন আমরা আসি ভাই, গতিশক্তির সূত্র তোমাদের আমি বারবার পড়াইছি যে ভাই গতিশক্তির সূত্র কি হবে। গতিশক্তির সূত্র, নাইট্রোজেন গ্যাস হচ্ছে দ্বিপরমাণুক, নাইট্রোজেন গ্যাস দ্বিপরমাণুক হলে এর হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, কেউ বলতে পারবা? ডিগ্রি অফ ফ্রিডম কত? এই গ্যাস শুধু আমি আবার বলতেছি ভাই, এক পরমাণুক যদি হয়, যেমন হিলিয়াম, ডিগ্রি অফ ফ্রিডম কত ছিল বলো তো ভাই কেউ? এটা 3। দ্বিপরমাণুক হলে ডিগ্রি অফ ফ্রিডম 5। যদি 2 পরমাণুর বেশি হয়, যেমন দ্বিপরমাণুর বেশি কি, আমি যদি বলি ওজোন গ্যাস বা মিথেন, এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6। এখন নাইট্রোজেন গ্যাস যেহেতু বলেছে, নাইট্রোজেনের গ্যাস হচ্ছে দ্বিপরমাণুক, এর অর্থ হচ্ছে এর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 5 হবে, এই তো। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। তো প্রশ্ন হচ্ছে এই গ্যাসের গতিশক্তি কত হবে? গ্যাসের গতিশক্তি দেখো, এরা কিন্তু করেছে বোলসম্যান ধ্রুবক না, তুমি চাইলে এটা নাও ব্যবহার করতে পারো। তুমি চাইলে ব্যবহার করতে পারো এইভাবে, হাফ ইন্টু আর টি ইন্টু এফ, এই তো। এখন আমি যদি এটা ব্যবহার করি, এদিকে দেখো তো ভাই, হাফ নিলাম, আর মানে কত? 8.314, এই তো। তাপমাত্রা মানে হচ্ছে এখানে তাপমাত্রা 90 ডিগ্রি, ভাই 90 ডিগ্রির সাথে তুমি যদি কেলভিনে করো, 90-র সাথে কত যোগ দিতে হবে বলো? 273 যদি যোগ দাও, কেলভিন হবে হচ্ছে 363 কেলভিন। তাহলে এখানে দিলাম 363। আর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? নাইট্রোজেন গ্যাস দ্বিপরমাণুক, তাহলে 5 হবে ডিগ্রি অফ ফ্রিডম। তুমি যদি এই ক্যালকুলেশন করো, তুমি ক্যালকুলেশন করে দেখবা এটাই আসবে, ঠিক আছে। ওই অ্যান্সার আসবে হচ্ছে 1.25 ইন্টু 10⁻20 জুল। ভাই এখন প্রশ্ন কেউ বোঝনে, আমাকে কেউ বলবা? কেউ কি আসো? মমিন বুঝছো? সঞ্জিদা বুঝতে পারছো? বুঝছি ভাই। এই এটা কিন্তু করা আছে, দেখো এটা কিন্তু রাইট অঙ্ক যেটা দেওয়া আছে ইয়াতে তোমার এখানে। এরা খালি করেছে এটা বোলসম্যান ধ্রুবক, এটা একটা অণুর জন্য করছে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্নতে কি চাইছিল বলো তো ভাই? আমি তো একটু ভালো করে দেখিনি, একটা অণুর চাইছে নাকি? নাইট্রোজেন, একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি নির্ণয় করো। ভাই এটা ভুল হয়েছে আমার, হ্যাঁ। আমি এটা বের করছি 1 মোল অণুর জন্য। কয় মোল? এটা হচ্ছে, এটা হবে না, হ্যাঁ আমি খেয়াল করিনি। এটা যেটা অ্যান্সার আসবে সেই অ্যান্সারটা হবে 1 মোলের জন্য, 1 মোল। কিন্তু প্রশ্ন চাইছে কয়টা অণুর জন্য বলো? এই যে একটা অণুর জন্য, পানির তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গতিশক্তি নির্ণয় করো, ঠিক আছে। এটা একটি অণুর যখন বলবে, বোলসম্যান ধ্রুবকের কাজই হচ্ছে একটা অণুর জন্য। বোলসম্যান ধ্রুবকের যখন কাজ একটা অণুর গতিশক্তি তোমাকে বের করতে বলবে, যে E1 দিলাম, তখন হবে হচ্ছে হাফ কে টি। কে মানে হচ্ছে বোলসম্যান ধ্রুবক একটা অণুর জন্য, এবং ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে কি হবে? হাফ। ভাই কে যদি তুমি ভুলে যাও, আমি আবারও বলতেছি, আর কে যদি তুমি অ্যাভোগাড্রোর নাম্বারের ভাগ দাও, এই কে এর মান পাবা, ঠিক আছে। এখানে টি ইন্টু এফ,
অ্যাভোগাড্রোর নাম্বার কি তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, পরীক্ষায় যদি ভুলে যাও তাহলে কিন্তু রেখা আসা যাবে না। এদিকে দেখো হাফ ইন্টু আর মানে হচ্ছে 8.314, এই 314কে 6 অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 10⁻23 এই সংখ্যা দ্বারা ভাগ দিলে ওই বোলসম্যান দুবক আসবে, যে এই মান আসবে 1 পয়েন্ট, এই যেখানে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ এটা আসবে তোমার, এই যে 1.38 10⁻23, বুঝতে পারছো? এখন এরপরে আসবে হচ্ছে তাপমাত্রা কত পেলাম আমরা বলো তো, তাপমাত্রা ক্যালকুলেশন পেলাম হচ্ছে 363 আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। তাহলে একটা অণুর গতিশক্তি, আর যদি বলতে 1 মোল অণুর গতিশক্তি উপরেরটা হয়তো কিন্তু, ঠিক আছে? এবার আনসার আসবে ওইটাই 1.25 ইন্টু 10⁻20 জুল। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যদি বলতো 3 মোল অণুর জন্য, বা এরকম যদি বলতো যে ভাই 10 মোল নাইট্রোজেন গ্যাসের জন্য 10 মোল নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করে, এটা যদি চাইতো তাহলে তুমি কি করতা? তাহলে সূত্র হইতো যে এটা 10 মোলের জন্য হয়তো হচ্ছে হাফ এনআরটি ইন্টু ডিগ্রি অফ ফ্রিডম, কারণ নাইট্রোজেন গ্যাস দ্বিপরমাণুক হলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এর মান হয় 5, তাহলে 5 এবারে গুণ হলে এটা হয়তো 5/2 এনআরটি। সবই দেখাই দিচ্ছি ভাই, পরীক্ষায় যে কোনো কিছু আসতে পারে। এটা হচ্ছে 5 মোল গ্যাসের জন্য গতিশক্তি, 5 মোল গ্যাসের, নাইট্রোজেন গ্যাসের, ঠিক আছে? এখন পরীক্ষায় যদি তোমাকে বলতো যে ভাই এখানে হচ্ছে এরকম বললো যে এখানে 10 মোল মিথেন গ্যাস, মিথেন CH4 গ্যাসের গতিশক্তি কত হবে, গ্যাসের গতিশক্তি এরকম পরীক্ষায় তোমাকে এরকম বলেছে, ঠিক আছে? তখন তুমি কি করবা যে ভাই এখানে দেখতে পাচ্ছি মিথেন গ্যাস হচ্ছে 2 এর অধিক, মানে এটা হচ্ছে প্রায় 5 পরমাণু, মানে 2 এর অধিক, 2 এর অধিক হলে ডিগ্রি অফ ফ্রিডম হয় হচ্ছে 6। তখন তুমি এর গতিশক্তি লিখতে এইভাবে যে হাফ এনআরটি ইন্টু এফ, এফ এর মান হচ্ছে কত, যেহেতু এটা বহু পরমাণু এফ এর মান হয়েছে 6, এখানে গুণ হলে কত হবে 6/2 ইন্টু এনআরটি। তখন তোমার লেখা লাগতো যে এইভাবে, আর গতিশক্তি হয়তো, ঠিক আছে, আর গতিশক্তি হয়তো এইরকম 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 এনআরটি, এখানে তুমি হচ্ছে 3 দিতা, এন এর মান হচ্ছে কত 10 মোল, আর মানে 8.314, আর টি মানে হচ্ছে 363, এত জুল হয়তো। ভাই আমি অতিরিক্ত দেখানোর উদ্দেশ্য হচ্ছে কারণ তোমাকে যে সৃজনশীল পারতে হবে, যাতে তোমার ভুল না হয়। এটা কি কোনো সমস্যা আছে বলো, কোনো জায়গায় প্রশ্ন কারো নাই? আচ্ছা, এইবার লাস্ট প্রশ্নতে আসি, দেখো তো ভাই লাস্ট প্রশ্ন বলেছে, এটা যশোর বোর্ড না কুমিল্লা বোর্ড 2023, গরম পানি দ্বারা অর্ধ পূর্ণ করার পর পূর্বের অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করবে না, উক্তিটির যথার্থতা যাচাই করো। এখন প্রশ্ন হচ্ছে তোমার এইরকম একটা ফ্লাক্স ছিল, প্রশ্নটা এরকম বলেছে এই যে 1 লিটারের একটা ফ্লাক্স ছিল, এখানে পুরোটাই মনে করো গ্যাস ছিল 1 লিটার। এখন তুমি কি করেছো, এই 1 লিটারে তুমি করেছো কি ওই অর্ধেক পানি পূর্ণ করেছো। পানি পূর্ণ করলে যে গ্যাসগুলো ছিল এই গ্যাসগুলো কি এখানে থাকবে, এখানে ধারণ করতে পারবে? এটাই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে এটাই, অর্ধেক তুমি পানি পূর্ণ করছো, আর যে গ্যাস পুরোটা পাত্র মেলাইছিল এখন কি এই অর্ধেকে থাকতে পারবে, সেটাই হচ্ছে প্রশ্ন, বুঝতে পারছো? এই হচ্ছে প্রশ্ন। তো এখন আমরা দেখি পারবে কিনা, কারণ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে তোমাকে, ঠিক আছে? তখন দেখি তাহলে ভাই বলো তো নাইট্রোজেনের প্রাথমিক ভর কত দেওয়া আছে কিন্তু এগুলো উদ্দীপকে, হ্যাঁ আবার বলো কোথায় থেকে আসছে এরকম আমার মনে করো না। ওই যে বলিস একটি খোলা লিটার ফ্লাক্সের মধ্যে এত কেজি নাইট্রোজেন গ্যাস থাকতে পারে, সেটা বলে দিছে কিন্তু, হ্যাঁ তাহলে থাকতে পারে। তখন ঘ নম্বরে আসি, নাইট্রোজেনের প্রাথমিক ভর এই যে M1, এটা কিন্তু দেওয়া আছে উদ্দীপকে, দেওয়া আছে 1.32 10⁻23 কেজি। প্রাথমিক তাপমাত্রা কত ছিল ভাই? এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে প্রাথমিক তাপমাত্রা বলেছে, স্বাভাবিক তাপমাত্রাও চাপে, ঠিক আছে? তাহলে প্রাথমিক তাপমাত্রা 25 ডিগ্রি ধরে না কেন করেছে, এটা তো কক্ষ তাপমাত্রা বলেনি। কি স্বাভাবিক, প্রথমে কি ছিল এটা, স্বাভাবিক তাপমাত্রাও চাপে। ফ্লাক্সের মধ্যে এত লিটার গ্যাস থাকতে পারে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, গরম পানির ফ্লাক্স অর্ধেক পূর্ণ হলে পানির সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে। ভাই এটা একটু ভুল করেছে, এটা কক্ষ তাপ বললে 25 হয়,
এটা হবে হচ্ছে 273। ঠিক আছে, এটা করার সময় ভুল করছি, যেহেতু আমি গাইড থেকে নিছি। এখানে হবে হচ্ছে 273, 273 কেলভিন। ঠিক আছে, এই যেখানে বুঝতে পারবে না বলবা, প্রশ্ন করবা। আর এটা 90 ডিগ্রি, 90-এর সাথে তুমি যদি যোগ করো 273, তাহলে হবে হচ্ছে 363 কেলভিন। ঠিক আছে, আচ্ছা প্রাথমিক আয়তন ভি ধরে নিছি। চূড়ান্ত আয়তন, গ্যাসের চূড়ান্ত আয়তন ভি টু কেন ধরলাম আমি কিছুক্ষণ আগেই দেখালাম, কারণ অর্ধেকে তুমি পানি পূর্ণ করছো। এখন অর্ধেক পানি পূর্ণ করলে, কারণ গ্যাস তখন শুধু পাত্রের অর্ধেকে থাকতে পারবে, এই জন্য আয়তন হচ্ছে ভি ডিভাইডেড বাই 2। এবার নাইট্রোজেনের মোলার ভর কত? নাইট্রোজেনের জানো তো, নাইট্রোজেন দুইটা পরমাণু মিলে থাকে, কারণ একটা নাইট্রোজেনের ভর হচ্ছে 14, 14 প্লাস 14, আণবিক ভর হবে 28 গ্রাম পার মোল। এক মোলে 28 গ্রাম থাকে। কেজিতে করলে সেটা কি হবে? 1000 দ্বারা ভাগ করলে হবে 0.028 কেজি পার মোল। ঠিক আছে, ফ্লাক্সটি খোলা বলে চাপ কিন্তু একই থাকবে, চাপের পরিবর্তন হবে না। আর প্রশ্ন হচ্ছে চাপের কখন পরিবর্তন হয়? এখন তুমি মনে করো এই জায়গায় আছে পুরোটা গ্যাস ছিল, এখন তুমি এই পাত্র বদ্ধ অবস্থায় তুমি মনে করো এই পাত্রটা ব্লক করে দেয়, এখানে সব নিয়ে গেছে, তখন কিন্তু চাপ আস্তে আস্তে বাড়বে। কারণ খোলা পাত্র থাকলে তুমি যখন এর মধ্যে কি করবা, এর মধ্যে যখন পানি ভরবা, তখন এই স্বাভাবিক বায়ুর চাপের সমানই হবে, চাপ কখনো বাড়বে না। অঙ্ক করার সময় মনে রাখবা, ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, খোলা পাত্র যদি কোথাও অঙ্কতে বলে, কোনো অঙ্কতে যদি দেখো খোলা পাত্র বলেছে, জানা রাখবা চাপ প্রাথমিক চাপ যে ছিল পরের চাপ তাই হবে। এটাই হচ্ছে সিস্টেম অঙ্ক করার। কোনো জায়গায় যে দেখো ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক, যে পাত্রটা খোলা অবস্থায় ছিল, বদ্ধ না, বদ্ধ হলে কিন্তু চাপ, তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে। আর খোলা পাত্র থাকলে যাই হোক না কেন চাপ হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সমান হবে। এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো, প্রাথমিক অবস্থায় কত ছিল? এই যে চাপ কিন্তু বাড়েনি, দেখো আগেও পি ছিল পরেও পি, পি ভি ওয়ান এন ওয়ান আর টি, কারণ গ্যাস ধ্রুবক তার পরিবর্তন হবে না, আগের তাপমাত্রা। কারণ পরের চূড়ান্ত অবস্থায় পি ভি টু এন টু আর টি টু। এখন 1-কে 2 দ্বারা ভাগ করছি, করে কি পেলাম? 1-কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে এদিকে দেখো তো ভাই, পি আর পি কাটবে। ঠিক আছে, আর মোল সংখ্যা তো জানো, মোল সংখ্যা মানে কোনো গ্যাসের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ দিলে সেটা হচ্ছে মোল সংখ্যা পাওয়া যায়। আণবিক ভর এম দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের। ঠিক আছে, কোনো ভরকে যদি তুমি এটা দ্বারা ভাগ দাও সেটা এন, মোল সংখ্যা পাওয়া যায়। তো এখন এন ওয়ানের বদলে দিছি এম ওয়ান ডিভাইডেড বাই এম, কারণ গ্যাস তো একটাই নাইট্রোজেন, নিচে কিন্তু এমই হবে, এটাও এম, এটাও এম। আর নাইট্রোজেন আণবিক ভর সেম, কিন্তু এটা টি ওয়ান, এটা হচ্ছে টি টু। এবার কাটাকাটি করলে আমরা দেখতে পাই, এদিকে দেখো, এই যে কাটাকাটি করার পরে আমরা পাইছি হচ্ছে এরকম অবস্থা পাইছি। এদিকে দেখো এম টু এর মান পাইছি এত কেজি। অঙ্ক যেহেতু করে দেওয়া আছে, তাহলে এম টু কি হবে? এদিকে দেখো তো ভাই, এম ওয়ানকে 2 দ্বারা ভাগ দিলে এটা হয়, আর পরে পাইছি এইটা। তাহলে দেখা যাচ্ছে এম টু কাচ্ছে ছোট ভাই। প্রশ্ন হচ্ছে এরকম, যখন পুরা পাত্র ছিল, সেই পাত্রের ভর ছিল হচ্ছে এদিকে মনে করো এম ওয়ান ছিল, এই পুরা পাত্রের ভর ছিল মনে করো, পুরা পাত্রেতে যে গ্যাসটা ছিল সেই গ্যাসের ভর ছিল এম ওয়ান। ঠিক আছে, তাহলে এই অর্ধেকে থাকার কথা কি বলো তো ভাই? এই অর্ধেকে গ্যাস থাকার কথা হচ্ছে এখানে এম ওয়ান ডিভাইডেড বাই 2। এখানেও তো যেহেতু পানি পূর্ণ করেছি, এম ওয়ান ডিভাইডেড বাই 2 এটা হওয়ার কথা ছিল, কারণ এখানে পানি পূর্ণ করেছি, এত হওয়ার কথা ছিল। কিন্তু আমি এখানে পাইছি কত? হ্যাঁ, এম টু পাইছি। এম টু আর যদি এম ওয়ান ডিভাইডেড বাই 2 সমান হইতো, তাহলে উত্তরটা যথার্থ হইতো। ঠিক আছে, কিন্তু এখানে কি হয়েছে? এইখানে যেটা হয়েছে দেখো ভাই, এম ওয়ানকে 2 দ্বারা ভাগ করে পাইছি হচ্ছে 6 পয়েন্ট, এটা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে পাইছি কি? এম টু করে পাইছি, যে এটা পাইছি, হওয়ার কথা ছিল তার চেয়ে কম পাইছি। তার মানে চূড়ান্ত অবস্থায় গ্যাসের দেখো পরিমাণ পূর্বের অর্ধেকের অপেক্ষা কম ভাই। হওয়ার কথা ছিল মনে করো, আমি যদি প্রাথমিক অবস্থায় ধরি যে পুরো পাত্রতে ছিল মনে করো 20 গ্রাম, ধরে নিলাম বোঝার জন্য, তাহলে অর্ধেকে থাকবে এখানে 10 গ্রাম, এখানে 10 গ্রাম। কিন্তু পানি পূর্ণ করার পর দেখা যাচ্ছে এখানে 10 গ্রাম না থেকে আছে 8 গ্রাম, মানে জিনিসটা ফলস করছে আর কি। এর অর্থ হচ্ছে পূর্বের দেখো তো অর্ধেক পরিমাণ গ্যাস ধারণ করতে পারবে না, এই উক্তিটি যথার্থ। ঠিক আছে, এবার বলো কয়জন আছে তোমরা, বলো কারো কোনো প্রশ্ন? প্রশ্ন আছে? তাহলে প্রশ্ন নাই, তাই না? এই তোমরা কি বুঝিছো ভাই? এবার দেখো আরেকটা দেখে শেষ করে দিই, চট্টগ্রাম বোর্ড 2023 দেখতে পাচ্ছ তোমরা? না এখানে শেষ করে দেবো না করাবো বলো?
তাহলে দেখো কোনো একদিন ঢাকার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক বলা আছে, দেখো কোনো একদিন ঢাকা কিন্তু শিশিরাঙ্ক বলা আছে 15.7, এটা শিশিরাঙ্ক। আর ওই দিন ঢাকার তাপমাত্রা হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। এবার প্রশ্ন হচ্ছে ওই দিন কুয়াশায় রাখা একটি সিক্ত এবং শুষ্ক বাল্ব আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রে, সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা হচ্ছে এদিকে দেখো সিক্ত বাল্ব, এটা সিক্ত বাল্ব, ঠিক আছে। সিক্ত বাল্ব মানে ওই দিনের হচ্ছে আর্দ্রতা, তোমাদের এখানে মেশিন দেখাইছিলাম না এরকম কাঁচের ঘর, একটা ছিল হচ্ছে শুষ্ক বাল্ব এরকম দেওয়া ছিল, এটার সাথে কোনো পানি থাকবে না। আর আরেকটা ছিল হচ্ছে সিক্ত বাল্ব এরকম, এই যে এখানে ছিল মসলিন কাপড়, তার সঙ্গে দেওয়া ছিল হচ্ছে মনে করো এখানে পানি দেওয়া ছিল পাত্রে। এটা হচ্ছে বায়ুর তাপমাত্রা শুষ্ক বাল্ব মানে। আর সিক্ত মানে হচ্ছে শিশিরাঙ্ক। সিক্ত মানে হচ্ছে শিশিরাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে বলিস এইদিকে দেখো ভাই, শিশিরাঙ্ক না, সরি ভাই, এটা হচ্ছে এটার তাপমাত্রা হচ্ছে শুষ্ক বাল্ব θ1, আর এটা হচ্ছে সিক্ত বাল্ব θ2। আর এখান থেকে শিশিরাঙ্ক বের করার নিয়ম বলেছিলাম θ1 মাইনাস θ, গ্লেসিয়ারের উৎপাদক লাগবে এবং θ1 মাইনাস θ2 লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে শিশিরাঙ্ক, হচ্ছে এই থিটা শিশিরাঙ্ক। হ্যাঁ, এখান থেকে আমাদের শিশিরাঙ্ক বের করতে হবে, এটা এই থিটা মানে হচ্ছে শিশিরাঙ্ক, আর এই θ1 মানে হচ্ছে শুষ্ক বাল্ব, আর θ2 এর পরিচয় হচ্ছে সিক্ত বাল্ব। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নতে কিন্তু বলে দিচ্ছে একটু দেখো, প্রশ্নতে বলা আছে আপেক্ষিক আর্দ্রতা মাপক সিক্ত বাল্বের তাপমাত্রা হচ্ছে 20.1 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্লেসিয়ারের উৎপাদক হচ্ছে 1.7, 15 ডিগ্রি, 16 ডিগ্রি এবং 20 ডিগ্রি, 22 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পগুলো বলা আছে। কারণ এগুলো দ্বারা তোমাকে অঙ্ক করতে হবে, এরকম অঙ্ক কিন্তু এর আগেও আমি তোমাদের করাইছি। এমন প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্র লেখো। ভাই চার্লসের সূত্র কিন্তু তোমাদের বহুবার লেখা হয়েছে। চার্লসের সূত্র কি স্থির থাকে, চাপ স্থির থাকে, মনে রাখবা। এই যে চাপ, তাহলে নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে, আয়তন। এটা কিন্তু মেন সূত্র না, মেন সূত্র আর একটা ছিল, এটা লিখলেও হবে কিন্তু, ঠিক আছে। মেন সূত্র ছিল মনে আছে কিনা জানি না, 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়ে কমালে বা বাড়ালে 1/273 অনুসারে হ্রাস হয় বা বৃদ্ধি হয়, এরকম হয় আর কি। এরপরে দেখো তো কোন অঞ্চলের কুয়াশা কেন পড়ে ব্যাখ্যা করো। কুয়াশা কেন পড়ে ভাই বলো তো। আমি তোমাদের বলেছিলাম কুয়াশা ততক্ষণ পড়বে না, শিশির ততক্ষণ পড়বে না যতক্ষণ না ওই অঞ্চলের তাপমাত্রা যখন শিশিরাঙ্কে পৌঁছে যাবে বা শিশিরাঙ্কের চেয়ে কম হবে তখন কুয়াশা পড়বে। এতটুকু লাগলে 2 মার্ক পাবা, ঠিক আছে। তাহলে ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করো ভাই, ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করি, ঠিক আছে। তাহলে উদ্দীপকে দেওয়া আছে কি কি, এদিকে দেখো, এগুলো আমরা কাজে লাগাবো। ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করবো, ঠিক আছে। ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য এদিকে দেখো তো ভাই, ঢাকার কি কি তথ্য আছে সেদিন আমরা এদিকে লিখি। দেখো সেই দিনের তাপমাত্রা ছিল কত, ঢাকার θ1 সেই দিনের তাপমাত্রা ছিল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবং শিশিরাঙ্ক কত ছিল সেটাও বলা আছে কিন্তু, শিশিরাঙ্ক বলা ছিল হচ্ছে 15.7 ডিগ্রি সেলসিয়াস, এটা শিশিরাঙ্ক থিটা। এখন প্রশ্ন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে F ডিভাইডেড বাই F, মানে হচ্ছে এদিকে দেখো শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ ইন্টু 100%। এখন প্রশ্ন হচ্ছে ভাই বায়ুর তাপমাত্রা তো 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখো বাষ্পচাপ দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ কত, বাষ্পচাপ হচ্ছে যে এটা সহজেই তুমি বের করতে পারো 23.8 মিলিমিটার মার্কারি চাপ, ঠিক আছে। এখানে না হয় বসালা, সমস্যা নাই, নিচে 23.8, কিন্তু উপরে ভাই দেখো শিশিরাঙ্ক কিন্তু দেওয়া আছে 15.7। তাহলে এখানে ঝামেলা কি স্যার, ঝামেলা হচ্ছে 15 তোমার দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ কত হবে সেটা দেওয়া আছে, কিন্তু 15.7ই ঝামেলা। এই 0.7 এর জন্য ঝামেলা। এখন 0.7 এর জন্য কত হয় সেটা তোমাকে বের করতে হবে। তো 15.7 কার মধ্যে পড়ে, 15.7 যদি আমি তোমাদের একটু বলি, 15.7 হচ্ছে পড়ে হচ্ছে এই দুটার মধ্যে পড়ে। দেখো 15 হচ্ছে বড়, 16 হচ্ছে ছোট। এখন এইখানে উদ্দীপকে দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ কত,
15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ হচ্ছে 12 গ্রাম, 12, তাই না? এটা কত দেওয়া আছে? 12 গ্রাম। হ্যাঁ, দেওয়া আছে হচ্ছে 12.8, 12.8 এর বোঝা যাচ্ছে না, এটা 12.8। হ্যাঁ, 12.8 মিলিমিটার মার্কারি চাপ। এবং 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত? 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এটা কিন্তু বোঝা যাচ্ছে, এই যে 13.63। তাহলে হচ্ছে 13.63 মিলিমিটার পারদচাপ। ক্লিয়ার? তাহলে এখন দেখো তো ভাই, 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত? তাহলে 16 থেকে যদি আমরা বাদ দিই, কত? 16 থেকে বাদ দিব হচ্ছে 15। 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ হচ্ছে, বাদ দেব 13.63, 12.8 এত মিলিমিটার পারদচাপ। তাহলে 0.7 এর জন্য কত হবে? 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য হবে হচ্ছে 0.7 এর জন্য হবে হচ্ছে উপরে 13.63, একটু বড় করে লিখি, 13.63 মাইনাস 12.8 ডিভাইডেড বাই দরকার নাই, খালি 7 দ্বারা গুণ দিলেই হবে, কারণ 1 ডিগ্রির জন্য করাই আছে। তাহলে এত ডিগ্রির জন্য এত, 0.7 এর জন্য হবে এত মিলিমিটার মার্কারি চাপ। এটা হলো শুধু 0.7 এর জন্য। এখন আমার শিশিরাঙ্ক তো 15.7, তো 15-এর সাথে যদি যোগ করি 0.7 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 15 মানে হচ্ছে 12.8 প্লাস 0.7 এর জন্য হচ্ছে 13.63 মাইনাস 12.8.7, ঠিক আছে? এত মার্কারি চাপ হবে, মিলিমিটার পারদচাপ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখন কি হবে? আপেক্ষিক আর্দ্রতা কত হবে? তাহলে আপেক্ষিক আর্দ্রতা এগুলো একটু হিসাব করে নেবা ভাই, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে, যে এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 13.381, এটা হয় হচ্ছে 13.381 এফ এর মান। তাহলে এখন আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%। তাহলে এফ মানে কত? 13.381 মেবি আর কি, 381, হ্যাঁ ঠিকই আছে। আর হচ্ছে বায়ুর তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসে কত ছিল জলীয় বাষ্পচাপ? সেটা কিন্তু বলা আছে, 25 ডিগ্রিতে ছিল হচ্ছে 23.8। ঢাকাতে বায়ুর তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ 23.8। 100% করলে সেটা দাঁড়ায় হচ্ছে 56.2, 56.2। তাহলে এই পর্যন্ত থাক, ঠিক আছে? কাল থেকে রেগুলার করাবো। আর ঘ নাম্বারটা তো অনেক সহজ, এটা পারবা আশা করি। ঘ নাম্বার ভাইয়া ভিডিওটা আপলোড করে দেন। হ্যাঁ, আপলোড করেছে। ঘ নাম্বার কি এখন দেখাবো? ঘটা পারবা? আগে তো করেছিলেন ভাইয়া, ওরকম তো একই টাইপের, ওই জন্য বললাম যে আর করানোর দরকার নেই। তো ঠিক আছে, ভিডিওটা আপলোড করে দিলাম এবং তোমাদের হচ্ছে এটার উপর আমি পরীক্ষা নেব, বুঝছো? তোমাদের হচ্ছে পিডিএফ তো দেওয়া আছে, পিডিএফ দেওয়া নাই?